আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলামিন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আছি আপনাদের সাথে। প্রিয় শিক্ষার্থী এবং আমার ফেসবুক বন্ধুগণ, সবাইকে জানাই অভিনন্দন। কোভিড-19-এর কারণে আমরা আমাদের বিদ্যালয়ের কার্যক্রম অনলাইনে পরিচালনা করছি 6 তারিখ থেকে। আমরা আজকে নবম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। নবম শ্রেণীর গণিত ক্লাসের এমন একটি অধ্যায় করাবো যে অধ্যায়টি আমরা পঞ্চম শ্রেণী থেকে এসএসসি পরীক্ষার্থী পর্যন্ত এই অধ্যায়টা আলোচনা হয়ে থাকে এবং প্রত্যেক পরীক্ষায় যে দুটো করে সৃজনশীল থাকে, সেখান থেকে একটি সৃজনশীল আনসার করতে হয়। এবং আমি এটাও শিওর জানি যে এসএসসি পরীক্ষায় আপনার 2021-22 সালে যে সৃজনশীল পরিসংখ্যান অধ্যায়টি, যেটা অধ্যায় নম্বর 17, এটার দুইটা সৃজনশীল কোশ্চেন থাকবে। আমি সৃজনশীল কোশ্চেনের মাধ্যমেই আজকের ক্লাস শুরু করব এবং আমার সাথে সবাই থাকবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে, সমস্যাগুলো জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসলে অনলাইন ক্লাস করা মানে হচ্ছে আমি একা একা ক্লাস করব, কিন্তু যদি ছাত্রছাত্রীরা না থাকে, তারা বুঝতে পারছে কি না সেটা যদি আমি না বুঝি, তাহলে কিন্তু ক্লাস করে মজা পাওয়া যায় না। তো এই জন্য একটা কমেন্ট বক্স আছে, অবশ্যই সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে এটাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলা আমি সলভ করার চেষ্টা করব। আমি শুরু করছি। আমি প্রথমে আগে বইটি দেখাবো, নবম শ্রেণীর যে নবম দশম শ্রেণীর গণিত বই। আমি অধ্যায় নম্বর শুরু করব 17তম অধ্যায়। আমি 17তম অধ্যায়ের পরিসংখ্যান অধ্যায় এটা আলোচনা করার জন্য ক্লাসের সংক্ষিপ্ততার জন্য আমি প্রশ্নগুলো বোর্ডে লিখে রেখেছি। আপনারা সবাই ফলো করবেন, প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই ফলো করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। আসো আমি দেখি যে সৃজনশীল প্রশ্ন 1। আসলে আমি ডাইরেক্টলি সৃজনশীলে চলে যাচ্ছি, কারণ অনলাইনে সপ্তাহে একটা বা দুইটা ক্লাস থাকে। আমরা যদি এভাবে পূর্ণাঙ্গ ব্যাখ্যামূলক ক্লাস করাইতে যাই, তখন দেখা যাবে যে অধ্যায় শেষ করতে আমার 4-5টা ক্লাস হয়ে যাবে, কিন্তু তারপর অধ্যায় শেষ হবে না। তো সেজন্য আমি খুব সহজে এবং দুর্বল ছাত্রছাত্রীরা আমার ক্লাসের মাধ্যমে যাতে এই ক্লাসটার মাধ্যমে তারা যাতে সৃজনশীল কোশ্চেনটা অতি সহজে আনসার করতে পারে এবং 10-এ 10 পেতে পারে, সেজন্যই আমি খুব সংক্ষিপ্তভাবে এবং খুব বিচার বিশ্লেষণ করে ক্লাসটি উপস্থাপন করার চেষ্টা করব। ভুল ত্রুটি অবশ্যই আপনারা দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসলে আমরা প্রথমে আমি দুইটা সৃজনশীল কোশ্চেন করব, দুইটা ক্লাসের মাধ্যমে, দুইটা সৃজনশীলের মাধ্যমে আমরা এই অধ্যায়ের পূর্ণাঙ্গ আলোচনা শেষ করব। আমি প্রথমে একটা সৃজনশীল প্রশ্ন আপনাদের মাঝে উপস্থাপন করছি। দেখো, একটা সৃজনশীল 40 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া হলো। সেখানে 40 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরগুলো এখানে দেওয়া আছে। এই প্রাপ্ত নম্বরগুলো এখানে সৃজনশীল আকারে কোশ্চেন দেওয়া আছে। ক নম্বরের যে কোশ্চেনগুলো বেশিরভাগ বোর্ড পরীক্ষায় আসে, যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ বা ধাপগুলো কি কি। 2 নম্বর হচ্ছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে। 3 নম্বর হচ্ছে পরিসর কাকে বলে। শ্রেণী ব্যক্তি 10 হলে শ্রেণী সংখ্যা কত। 4 নম্বর হচ্ছে বিন্যস্ত উপাত্ত কাকে বলে, এর ধাপ কয়টি ও কী কী। 5 নম্বর অবিন্যস্ত উপাত্ত কাকে বলে, এর ধাপ কয়টি ও কী কী। এরপরে খ নম্বরে আছে যে কোশ্চেনগুলো আসে বোর্ড পরীক্ষায়। 1 নম্বর আসে শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। 2 নম্বর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এরপরে ঘ নম্বর, যেটা সব সময় এই প্যাটার্নের প্রশ্ন আসলেই এই প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করে এই কোশ্চেনটা থাকে। আমি 100%-এর মধ্যে 90% শিওর যে তুমি যদি এই সৃজনশীল কোশ্চেনটা ভালোভাবে বুঝো এবং এইভাবে প্যাটার্ন অনুসারে যদি তুমি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করো, তাহলে অবশ্যই যে বোর্ড ফাইনাল পরীক্ষায় তুমি 10-এ 10 মার্ক পাওয়ার চেষ্টা করবে। তাহলে আসো আমরা পরিসংখ্যান অধ্যায়, আসলে পরিসংখ্যানটাকে সেটা আমাদেরকে জানতে হবে। যে কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যা তাত্ত্বিক আলোচনায় হচ্ছে বা তথ্যমূলক আলোচনায় হচ্ছে পরিসংখ্যান। আর পরিসংখ্যানের মধ্যে কিছু উপাত্ত রয়েছে। উপাত্তগুলো কী কী? উপাত্ত হচ্ছে
যে পরিসংখ্যানে ব্যবহৃত কাঁচামালগুলোকে আমরা কি বলবো? উপাত্ত বলবো। তো আমরা আসি ক নম্বর সৃজনশীলের 1 নম্বর কোশ্চেনে আনসার দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর আনসার হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে বলতে আমরা বুঝি যে উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়াকে কেন্দ্রীয় প্রবণতা বলে। আমি এটা আবার বলছি, তোমরা যারা খাতা নিয়ে বসছো খাতে লিখে রাখতে চেষ্টা করবে। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে যে উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়াকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এর পরিমাপ হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে গড়, 2 নম্বর হচ্ছে মধ্যক, 3 নম্বর হচ্ছে প্রচুরক। তাহলে আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর ধাপ কয়টি ও কী কী? কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্তসমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়াকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এর ধাপ কয়টি ও কী কী? এর ধাপ হচ্ছে 3টি, গড়, মধ্যক এবং প্রচুরক। আমরা 2 নম্বর কোশ্চেনে আসি, চলক কাকে বলে? চলক হচ্ছে যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে চলক বলে। যে সকল রাশির মান পরিবর্তনশীল তাকে আমরা কি বলবো? চলক বলবো। এরপরে আসো বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে? চলককে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। কিন্তু অর্থনীতির দিক থেকে চলক আবার 2 প্রকার, সেটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। তো আমরা সেটা না গিয়ে আমরা পরিসংখ্যানের দিক থেকে চলক 2 ধরনের, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক। আমরা বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক নিয়ে বলি। বিচ্ছিন্ন চলক হচ্ছে যেই চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয়, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি বিচ্ছিন্ন চলক। যে চলকের মান পূর্ণ সংখ্যা হয়, যেমন 1, 2, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক। এরপরে আসো অবিচ্ছিন্ন চলক কাকে বলে? অবিচ্ছিন্ন চলক হচ্ছে, দেখো, যে চলকের মান পূর্ণ সংখ্যা নয়, বাস্তব সংখ্যা হতে পারে, সেটাকে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন অবিচ্ছিন্ন চলকের উদাহরণ হচ্ছে 7 ডিগ্রি, এরপরও হচ্ছে 2.5। এই যে অবিচ্ছিন্ন চলক, বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যার বাইরে, যেমন দশমিক সংখ্যা হতে পারে, ডিগ্রি আকারেও হতে পারে, সেটাকে কি বলা হয়? অবিচ্ছিন্ন চলক বলে। তাহলে আমরা আবার বলছি, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে? বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। অবিচ্ছিন্ন চলক কাকে বলে? যে চলকের মান পূর্ণ সংখ্যা নয়, বাস্তব সংখ্যা হয় তাকে অবিচ্ছিন্ন চলক বলে। তারপরে আমরা আলোচনা করব পরিসর কাকে বলে। শ্রেণী ব্যক্তি যদি 10 হয়, শ্রেণী সংখ্যা কত? পরিসর হচ্ছে কোনো উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে। পরিসর আবার বলছি, পরিসর কাকে বলে? যে পরিসর হচ্ছে কোনো উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে। যেমন আমি পরিসরের সূত্রটি লিখে তোমাদেরকে আইডিয়া দিচ্ছি। পরিসর হচ্ছে, ধরো, উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। এই দুটার পার্থক্যকে সাথে 1 যোগ করলে আমরা পরিসর পাবো। তাহলে আমরা পরিসর কাকে বলে? যে উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে আমরা কি বলবো? পরিসর বলবো। শ্রেণী ব্যক্তি 10 হলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আমরা যখন ওই যে শ্রেণী ব্যবধান ধরে গণের সংখ্যা নিবেশন সারণী তৈরি করব, সেখানেই কিন্তু আমরা শ্রেণী সংখ্যাটা বের করব, তখন সেটা আর এখানে আলোচনা করা প্রয়োজন হয় না। সেজন্য আমি আলোচনা করছি না, সেটা আমরা খ নম্বর যখন কোশ্চেন 1 নম্বরটা আলোচনা করব তখন আলোচনা করব। তারপরে আসো বিন্যস্ত উপাত্ত। আমরা এরপরে উপাত্তকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তগুলোকে বৈশিষ্ট্য অনুসারে সাজানো থাকে, যে উপাত্তগুলোকে বৈশিষ্ট্য অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। যে উপাত্তগুলোকে বৈশিষ্ট্য অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। বিন্যস্ত উপাত্তের একটা উদাহরণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। বিন্যস্ত উপাত্ত এর উদাহরণ হচ্ছে যেমন 10 থেকে 20, এরপরে 20 থেকে 30,
বা এভাবেও লিখতে পারি 11 থেকে 20, 21 থেকে 30। এটাকে কি বলা হচ্ছে? বিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে উপাত্তগুলোকে যদি বৈশিষ্ট্য অনুসারে সাজানো হয়ে থাকে তখন সেটা হবে কি? বিন্যস্ত উপাত্ত। এরপরে অবিন্যস্ত উপাত্ত মানে হচ্ছে বৈশিষ্ট্য অনুসারে যদি আমরা না সাজাই তখন সেটা হবে অবিন্যস্ত উপাত্ত। কি বলছি? যে উপাত্তগুলোকে যদি বৈশিষ্ট্য অনুসারে না সাজায় সেগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। যেমন দেখো এখানে যে উপাত্তগুলো আছে 78, 68, 61, এগুলা পুরো প্যাটার্নটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত হচ্ছে যে উপাত্তগুলোকে যদি বৈশিষ্ট্য অনুসারে ক্রম অনুসারে সাজানো থাকে তখন সেটা হবে বিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত মানে হচ্ছে বৈশিষ্ট্য অনুসারে যদি সেটাকে সাজানো না হয় তখন সেটাকে অবিন্যস্ত উপাত্ত বলে। তারপরে কোশ্চেন আছে বিন্যস্ত উপাত্তের ধাপ কয়টি? বিন্যস্ত উপাত্তের ধাপ হচ্ছে 3টি। বিন্যস্ত উপাত্তের ধাপ হচ্ছে 3টি। 1 নম্বর ধাপ হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, 2 নম্বর হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, 3 নম্বর হচ্ছে পরিসর। আমি আবার বলছি, বিন্যস্ত উপাত্তের ধাপ হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, 2 নম্বর হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু, 3 নম্বর হচ্ছে পরিসর। তারপরে অবিন্যস্ত উপাত্তের ধাপ কয়টি ও কী কী? অবিন্যস্ত উপাত্তের ধাপ হচ্ছেন 5টি। আবার বলছি, অবিন্যস্ত উপাত্তের ধাপ কয়টি ও কী কী? অবিন্যস্ত উপাত্তের ধাপ হচ্ছেন 5টি। 1 নম্বর হচ্ছে পরিসর, 2 নম্বর হচ্ছে শ্রেণী ব্যবধান, 3 নম্বর হচ্ছে শ্রেণী সংখ্যা, 4 নম্বর হচ্ছে টালি চিহ্ন, 5 নম্বর হচ্ছে গণসংখ্যা। তাহলে আমার এই যে ক নম্বর কোশ্চেনটা তোমরা সবাই কি বুঝতে পেরেছ? না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরবর্তীতে এটা আনসার দেওয়ার চেষ্টা করব। আমি এরপরে কোশ্চেন খ নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। শ্রেণী ব্যবধান ধস ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। আমরা এই প্রশ্নের আলোকে যে শ্রেণী ব্যবধান ধস ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, খ 1 নং প্রশ্নের উত্তর আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখব এইভাবে আমি বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে উপাত্তগুলো, এগুলোর আলোকে আমরা শ্রেণী ব্যবধান দোষ ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তাহলে আমরা এখানে লিখব, এখানে উপাত্তের সর্বোচ্চ মান, উপাত্তের সর্বোচ্চ মান ইকুয়াল উপাত্তের সর্বনিম্ন মান। আমি লিখে যাচ্ছি, তোমরা নিজেরা এখানে সবচেয়ে বড় মান কোনটি সেটা নিজেরা তৈরি করো, সর্বনিম্ন মান কোনটি। আমি শুধু প্যাটার্নগুলো লিখে যাচ্ছি, এগুলা আমি তোমাদেরকে লিখব পরে, তোমরা এর মধ্যে এগুলা তৈরি করার চেষ্টা করো। পরিসর ইকুয়াল টু কি? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তারপরে আসে শ্রেণী ব্যবধান দেওয়া আছে আমাদের প্রশ্নে, ইকুয়াল টু 10 দেওয়া আছে। তাহলে আমরা শ্রেণী সংখ্যা বের করব। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই পরিসর ইকুয়াল টু হচ্ছে শ্রেণী ব্যবধান। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, দেখো যে আমরা সৃজনশীল ক্ষয়ের 1 নম্বর কোশ্চেনের আনসার আমরা করে যাচ্ছি। 1 নম্বর কোশ্চেনটা ছিল কি? শ্রেণী ব্যবধান 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। এখানে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমাদের যে স্টেপগুলো অতিক্রম করতে হয়, যে ধাপগুলো অতিক্রম করতে হয়, এই প্রশ্নের আলোকে আমরা পরীক্ষার খাতায় কিভাবে তৈরি করব সেটা আমি তোমাদের মাঝে উপস্থাপন করছি। তাহলে দেখো, এখান থেকে উপাত্তের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তারপরে শ্রেণী ব্যবধান আমাদের প্রশ্নে দেওয়া আছে, যেহেতু শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করা, তো সেই জন্য শ্রেণী ব্যবধান ইকুয়াল টু 10। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। তো আমরা প্রথমে আসি, এখানে বলো তো উপাত্তের সর্বোচ্চ মান কত দেওয়া আছে?
উপাত্তের সর্বোচ্চ মান 99। তারপরে বলো তো উপাত্তের সর্বনিম্ন মান কত দেওয়া আছে? উপাত্তের সর্বনিম্ন মান কত দেওয়া আছে? 61। তাহলে দেখো আমাদের দুইটা মান, উপাত্তের সর্বোচ্চ মান এখানে দেওয়া আছে 99, সর্বনিম্ন মান হচ্ছে 61। আমরা এখন এই দুইটা থেকে বিয়োগ করব। 99 মাইনাস হচ্ছে 61 প্লাস হচ্ছে 1। তাহলে দেখো 99 থেকে 61 বিয়োগ করলে আমাদের কত আসে? আমরা ক্যালকুলেটারে ব্যবহার করার চেষ্টা করি বা মুখে মুখেও ব্যবহার করতে পারি। 38 প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 39। তাহলে দেখো আমাদের পরিসর বের হয়েছে কত? 38 প্লাস 1 ইকুয়াল টু 39। তারপরে দেখো শ্রেণী ব্যবধান 10। আমরা এখন শ্রেণী সংখ্যা নির্ণয় করব। তাহলে শ্রেণী সংখ্যা হচ্ছে আমরা পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। তাহলে পরিসর এখানে দেওয়া আছে কত? 39 ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান 10, ভাগ করলে আসে 3.9। এখন দেখো আমরা এখানে 3.9 বলতে কিন্তু তিনটা 3 এবং পরে 9, এটা ভগ্নাংশ সংখ্যা আছে, আমরা এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে যাব। তাহলে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হলে এই কথাটা অবশ্যই লিখতে হবে যে নির্দিষ্ট ঘর তৈরি করার জন্য, শ্রেণীর সংখ্যা তৈরি করার জন্য আমাদেরকে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। 3.9 দিয়ে কিন্তু আমরা কোনো ঘর পাবো না, সে কারণে আমাদেরকে 3.9 থেকে এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হলে আমাদেরকে 4 এরপরে 3.9 বা দশমিক সংখ্যার এই সংখ্যাটার পরে পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার 4। তাহলে আমরা এখানে শ্রেণী সংখ্যা পেয়ে গেছি যে শ্রেণী সংখ্যা হচ্ছে এখানে কত? 4। আমরা চাইলে দেখো আমি এর আগে প্রথমে বলছিলাম যে ক নম্বর কোশ্চেন দেখো, ক নম্বরের 3 নম্বর কোশ্চেনটা দেখো, পরিসর কাকে বলে? শ্রেণীভিত্তি 10 হলে শ্রেণী সংখ্যা কত? তাহলে আমরা এই যে ক নম্বরে আমরা পরিসর কাকে বলে তারপরে আমরা নিজের থেকে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ব্যবহার করে যদি আমরা শ্রেণী সংখ্যা বের করি তখন শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান ইকুয়াল টু আমরা 4 পাবো। তাহলে শ্রেণী সংখ্যাটা কিভাবে বের করে আমি তোমাদেরকে কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, তারপরে দেখো আমরা শ্রেণী সংখ্যা দিয়ে তারপরে আমরা এখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব। তাহলে আসো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হলে আমি একটা সর্বনিম্ন মান বের করতে হবে, ধরতে হবে। তাহলে আমার এখানে সর্বনিম্ন শ্রেণীর সর্বনিম্ন মান 61 এবং শ্রেণী ব্যবধান 10 ধরে একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হচ্ছে 4টি। এখানে শ্রেণী সংখ্যা দেওয়া আছে কয়টি? 4টি। তাহলে আমরা একটা বাড়তি গড় সহকারে টোটাল গড় নিব 5টি গড় নিব। কয়টি গড় নিব? 5টি গড়। তাহলে আমরা 5টি গড় নিই। 1, আমার সাথে সাথে তোমরা করে ফেলো, 2, 3, 4। তাহলে কয়টা গড়? 4টি গড়, বাড়তি একটি গড় সহকারে 5টি গড় আমরা নিচ্ছি। আমাদের গণসংখ্যা নিবেশন সারণী করতে হলে এদিক থেকে আবার 3টি গড় লাগবে। কয়টি গড়? 3টি। প্রথম গড়ে হচ্ছে শ্রেণী ব্যবধান, তারপরে হচ্ছে টেলি চিহ্ন, এরপরে হচ্ছে গণসংখ্যা। দেখো আমি তোমাদেরকে সহজভাবে বলি যে 10 শ্রেণী ব্যবধানে একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করি। আমি ভাইদা বাই পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে কীভাবে একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব আমি সেটা তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। শ্রেণী ব্যবধান সর্বনিম্ন 61 থেকে 61 থেকে আমরা শুরু করব। 10 ব্যবধানে কত হয়? 70। তারপরে 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। খেয়াল করে সবাই একটু যে আমরা খুব অতি সহজে কিভাবে
প্রশ্নের মধ্যে টালি চিহ্ন ব্যবহার করব এবং শ্রেণী ব্যবধান থেকে। আমাদের জন্য সহজ পদ্ধতি আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা গণসংখ্যা বের করতে পারবো। আমরা যে অনেকে যেভাবে করে যে 61 থেকে 70-এর মধ্যে কয়টা সংখ্যা আছে সেটা আগে বের করে, আমরা এভাবে না করে আমি কিভাবে করাচ্ছি তোমাদেরকে দেখাই। আমি প্রথম কয়েকটা করে দেখাচ্ছি। যেমন দেখো, আমি 78 এটা কোথায় আছে? সেটা আছে এই ঘরে, দ্বিতীয় ঘরে। আমরা এভাবে লিখলাম। তারপর 68 যেটা করব সেটা কিন্তু ক্রস দিয়ে দিব, তাহলে এই সংখ্যাটা নিয়ে আর কোনো গোলমাল হবে না, বেজাল হবে না, সে কারণে এটা ক্রস। 68 কোথায় আছে? প্রথম গড়ে। তারপরে 61 কোথায় আছে? আবার প্রথম গড়ে। তারপরে 99 কোথায় আছে? ফোর্থ গড়ে। তারপরে 69 কোথায় আছে? প্রথম গড়ে। 80 কোন ঘরে আছে? দ্বিতীয় গড়ে। 83 তৃতীয় গড়ে আছে। আমরা এভাবে এই সবগুলো সংখ্যা বের করব। আমি তোমাদের প্রসেসিংটা দেখে দিচ্ছি, সময় স্বল্পতার কারণে আমি খুব দ্রুত করে ফেলছি তোমাদের। তাহলে দেখো, টালি চিহ্ন আমরা গণসংখ্যাটা এই চিহ্নর আলোকে ব্যবহার করব। তাহলে এখানে হচ্ছে এই যে এখানে 4টার পর যদি 5 হয় তাহলে মাঝখানে আমরা এটা কাটবো। এটা মাথায় রাখবে সবসময় যে 4টা হলে 4টার পর যদি 5 সংখ্যা হয় তখন সেখানে মাঝখানে কাটলে এখানে 5 হবে। তাহলে এখানে আছে কয়টা সংখ্যা? 5 আর 4 মিলে 9। আবার এখানে আছে 5, 10, 15 আর 1, 16, 16। এখানে আছে কত? 5, 10, 11 আর এখানে আছে কত? 4। তাহলে আমাদের গণসংখ্যা টোটাল n ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত? দাঁড়াচ্ছে 20 আর হচ্ছে 20, 40। তাহলে আমরা এভাবেই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছি। এভাবে আমরা পরীক্ষা লিখব। এই যে এটাই হচ্ছে যে 10 শ্রেণী ব্যবধান ধরে এই গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে। তারপরে দেখো, আমরা পরবর্তী স্টেপ তৈরি করব, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমি ক্ষয়ের 2 নম্বর কোশ্চেনে যাব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় 2 নম্বর কোশ্চেন। তুমি চাইলে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে হলে 5টি গড় লাগবে। আমি এখানে লিখে দিচ্ছি আমি যা করছি। 2 নং প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। গড় নির্ণয় প্রিয় শিক্ষার্থী, দেখো একটু শ্রেণী ব্যবধানের পরে শ্রেণীর মধ্যমান xi। তারপরের অংশ হচ্ছে গণসংখ্যা fi। তারপরে হচ্ছে ধাপ বিচ্যুতি ui সমান হচ্ছে xi - a/h।
তারপরে হচ্ছে FIUI, এটাকে বলা হয় গণসংখ্যা ধাপ বিচ্যুতি। আসো আমরা এটার মাধ্যমে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব খুব সহজে। 61 এবং 70 দুটো যোগ করে শ্রেণীর মধ্যমান বের করব। 61 + 70 / 2, দুটো যোগ করলে হয় 131 / 2 সমান ভাগ করলে হচ্ছে 65.5। ঠিক আছে, আমরা এখানে লিখব 65.5। আমরা প্রথমটা শ্রেণী ব্যবধান থেকে শ্রেণী মধ্যমান বের করে পেলে বাকিগুলো আমাদের জন্য বের করা সহজ হয়ে যাবে, কারণ আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের শ্রেণী ব্যবধান এখানে কত আছে। তাহলে শ্রেণী ব্যবধান আছে এখানে 10 করে, তাহলে আমরা বাকি নিচেরগুলায় 10 করে যোগ করে যাব। 75.5, 85.5, তারপরে 95.5। তারপরে গণসংখ্যাগুলো আমরা পূর্ববর্তী ক্ষয়ের 1 নম্বরে যে আমরা গণসংখ্যাগুলো পেয়েছি সেগুলো এখানে আমরা লিখব। যেমন 9, 16, তারপরে হচ্ছে 11, এরপরে হচ্ছে 4। এগুলো হচ্ছে গণসংখ্যা ছিল, এখানে আমরা লিখব n = 14। তারপরে ধাপ বিচ্যুতি, যে কোনো বড় সংখ্যার আগে এটাকে 0 নিব, বাকিগুলো নিচেরগুলো প্লাসের সংখ্যা হবে 1, 2, উপরে হবে -1। 0 বরাবর যেটা শ্রেণীর মধ্যমান থাকবে সেটা হচ্ছে A ধরবো আমরা। আমি খুব সহজে তোমাদেরকে বুঝাতে চেষ্টা করছি, বিপ্লে আলোচনা করতে গেলে মানে অতি সহজে তুমি যাতে এটাকে মাথায় কেস করতে পারো, সেই কারণে আমি এভাবে নেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে। তোমরা না বুঝলে আবার বলছি, দেখো ধাপ বিচ্যুতিটা আমরা কিভাবে নিব। এখানে একটা সূত্র আছে xi - a / h। এটা যদি আমি ব্যাখ্যা করতে যাই, যেমন x, আমি এখানে xi, এটা হচ্ছে তোমার মান হচ্ছে 65.5 মাইনাস হচ্ছে 9, এটা থেকে বিয়োগ করার পর আবার h ব্যবধান হচ্ছে তোমার 10, তখন করার পর তারপর 10 দিয়ে ভাগ করলে তখন -1 আসবে, কিন্তু তখন অনেক কঠিন হয়ে যাবে। তো সে কারণে আমি খুব সহজে যাতে করতে পারি এই কারণে এইটা করলাম। তাহলে এটা হচ্ছে, এখন আমরা গুণ করে যাব -9, তারপরে হচ্ছে 0, এরপর হচ্ছে 11, তারপরে হচ্ছে 4 দুগুণে 8। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি, সামেশান FIUI = হচ্ছে এটা দাঁড়াচ্ছে 10। তাহলে আমরা এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে এই চারটা আমরা করলাম, এরপরে সূত্রটা ব্যবহার করব। সংক্ষিপ্ত পদ্ধতির ঘর = সামেশান x bar = সামেশান FIXI / সরি ভুল হচ্ছে একটু, a + FIXI / n × h। তাহলে আমাদের মানটা দাঁড়াচ্ছে, এর মান হচ্ছে 75.5 প্লাস, তারপরে এটার মান হচ্ছে 10, এখানে n এর মান হচ্ছে 40, h এর মান হচ্ছে 10। তারপরে আমি মুছে ফেলছি। তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি, এখানে a = পেলাম 75.5, h = 10, সামেশান FIUI = পেলাম কত, 10, আবার n = পেলাম 40। তাহলে 75.5 প্লাস ভাগ করলে 100 / 40, 75.5 প্লাস ভাগ করলে 2.5, 78। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের আনসার হচ্ছে 78। তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি গড় কিভাবে আমরা বের করেছি সবাই দেখতে পেরেছ। তারপরে আসো
আমাদের খ নম্বর সৃজনশীল এই দুইটা প্রশ্ন থেকে বেশিরভাগ পরীক্ষায় এই সংক্ষিপ্ত পদ্ধতিটি গড় নির্ণয় করে এই কোশ্চেনটা বেশিরভাগ আসে এবং আমরা এটা ভালো করে করার চেষ্টা করব। তবে কোথাও আবার শ্রেণী ব্যবধান দরিদ্র গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো, এই কোশ্চেনটা তোমার ক নম্বরও মাঝে মধ্যে আসে। তবে খ নম্বরে আসলেও আমরা কিভাবে করেছি সেভাবে আনসার দেওয়ার চেষ্টা করব। তারপরে আসো আমরা পরবর্তী লাস্ট কোশ্চেন, প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। আমরা এই কোশ্চেনটার মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ করব। যে অজীব রেখা করতে হলে আমাদেরকে অবশ্যই গ্রাফ পেপার লাগবে, তবে আমি ওইগুলোতে চলে যাব না। আমি তোমাদেরকে যে অজীব রেখা অঙ্কন করার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো আমি তোমাদেরকে বলছি। উত্তর ঘ, অজীব রেখা অঙ্কন করার জন্য অজীব রেখা অঙ্কন করতে হলে তোমার যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে তোমার 1 নম্বর হচ্ছে শ্রেণী ব্যবধান, 2 নম্বর হচ্ছে গণসংখ্যা, 3 নম্বর হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই 3টে স্টেপ বের করে আমরা এরপরে অজীব রেখা অঙ্কন করব। সম্মানিত শিক্ষার্থী এবং আমার ফেসবুক বন্ধুগণ, আমি খুব যথাসাধ্যভাবে তোমাদেরকে ক্লাসটি শেষ করার চেষ্টা করেছি এবং ভুল ত্রুটি হলে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা পরিসংখ্যান বিষয়ে 10 নম্বর পাওয়ার যে উপযোগী একটি ক্লাস, এটা আপনারা সবাই ভালো করে আয়ত্ত করবেন এবং এটাকে মাধ্যমে আজকের ক্লাস এখানে আমি সমাপ্ত ঘোষণা করব। তবে সমাপ্ত করার আগে আমাদের পরবর্তী ক্লাসের জন্য হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে যে বইয়ের অনুশীলনীর 12 এবং 15 নম্বর কোশ্চেনটি এই সেম সৃজনশীল কোশ্চেনের আলোকে তোমরা করবে, করেই কিন্তু সাথে সাথে এটার ছবি আমার কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাসে সবাই অংশগ্রহণ করবে। যে যেখানে আছেন সবাই এই মহামারী থেকে, বিপদ থেকে সবাই সুস্থ থাকুন, সবাই মাস্ক পরিধান করবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সালামু আলাইকুম।